তোকে বলেছে? না, বুঝতে পারি। তো তোর কি মত নেই? সব ঠিকঠাক থাকলেই ভেবে দেখব। ভেবে দেখার কি আছে? ডক্টর মানুষ, পাত্র হিসেবে তো সব দিক দিয়ে ভালো। ইসিকে পছন্দ করে থাকলে বিয়ে দিয়ে দে। বাড়ির মেয়ে বাড়িতে তো থাকবে, উল্টো নিশ্চিন্তে হলি। হুম হুম, এটা সম্ভব না। দিদি ইসির বড়, 1 বছরের বড়। ওকে বিয়ে না দিয়ে ইসির প্রশ্নই আসে না। পারলে দুজনকে একসাথে দেব, কিন্তু বড়জনকে রেখে ছোটজনকে না। কিন্তু আন্টিকে অয়ন্তীর বিয়ের দিন বলতে শুনেছিলাম দিগন্তের সিরিয়াল এবার। তৃতীয় কথা তো বলেনি। বাড়িতে সেদিনও তুলেছিল মেয়ে দেখার কথা, দিগন্ত মানা করে দিয়েছে। দিগন্ত নিজেও আগে দিদির বিয়ে দিয়ে তারপর ইসেকে বিয়ে করতে চায়। আর দিদিকে এত তাড়াতাড়ি বিয়ে দেব না। বিয়ের আগে গ্রাজুয়েশন শেষ না করলেও অন্তত আরও 1-2 বছর কাটুক। দিগন্ত এমনটা ভাবছে, তোকে জানিয়েছে? না, তাহলে ভয় হয়, বুঝতে পারি। মেহেরিন আর তুরাগের বিয়ে হয়ে যায় সুন্দর মতো। বিয়ের পর হই হুল্লোড় শেষে বউ নিয়ে চলেও গেছে বরযাত্রী। গেস্টরাও যে যার বাড়ি ফিরে যায়। সেদিনের পর বেশ অনেকগুলো দিন কেটে গেছে। প্রাণেশার দেশের বাইরে গিয়ে চিকিৎসা করানোর কথা ছিল, কিন্তু এখানে যে চেক আপগুলো করিয়েছে তাতে রিপোর্ট নেগেটিভ কথা বলছে। তার ভোকাল কর্ড ক্ষতিগ্রস্ত, সামান্য কেটে গিয়েছে অ্যাক্সিডেন্টের সময়, তাই চাইলেও কণ্ঠস্বর ফিরে পাওয়া সম্ভব না। প্রাণেশার মামাও নাকি ছোটবেলায় চিৎকার করাতে চেয়েছিল, তখনও এটা সম্ভব না জেনেই থেমে যেতে হয়েছিল ওনাকে। অন্তিকের কাছে আবার চেষ্টা করেছে শুনে উনি জানিয়েছেন এসব। অন্তিক জানতো না যে ওর কণ্ঠস্বর ফিরে পাওয়া সম্ভব হবে না। সাহিল আর সে মিলে এত কিছু আয়োজন করেছিল, ভাগ্যিস প্রাণেশাকে এসবের কিছুই জানায়নি। না হলে নতুন করে আশার আলো দেখে আবার ঠিক হবে না জানতে পেরে ভেঙে পড়তো। যদিও মূলত চিকিৎসার উদ্দেশ্যে বাকি দম্পতিদের সাথে তাদের দুজনের যাওয়ার কথা ছিল, সাথে ঘোরাঘুরি হয়ে গেল নিজেদের, এমনটাই ভেবেছিল। কিন্তু সম্ভাবনা নেই দেখে হতাশ হলেও নিজেদের যাওয়া ক্যান্সেল করে না অন্তিক। শুধু সাহিলের যাওয়া ক্যান্সেল হয়েছে, তারাও থাকার কথা ছিল বোনের চিকিৎসার সময়। কিন্তু এখানকার ডক্টর যখন কোনো কিছু সম্ভব না বলে দিয়েছে, সেখানে ব্যাচেলর মানুষের ওখানে যাওয়ার প্রশ্ন আসে না। প্রাণেশার শ্বশুর বাড়িতে তার বাবা মা ভাই বড় বাবাকে প্রায় আসতে দেখা যায় এটা সেটা নিয়ে, বিশেষ করে সাহেল ছেলেটা মাঝে মধ্যে এসে বোনকে দেখে যায়। আজ তাদের বাড়ি মধুভাত বানিয়েছে, মেয়ের শ্বশুরবাড়ি যাতে পাঠাতে পারে তেমনভাবেই বানিয়েছে বড়রা। সেসব নিয়ে চলে এসেছে সাহিল, সাথে কিছু রং তুলিও নিয়ে এসেছে প্রাণেশার জন্য। বাড়ি এসে বেল বাজায়। আপনি কেন এসেছেন? চলে যান ভাইয়া প্লিজ, তাড়াতাড়ি চলে যান। আমি তো বলেছিলাম অর্ডার ক্যান্সেল করেছি, তাও এসেছেন। আমি কোনো পার্সেল রিসিভ করতে পারবো না। মা আরেকটা পার্সেল বাড়িতে আসলে আপনার সাথে বিয়ে দিয়ে দেবে বলেছে। তাড়াতাড়ি ফুটেন প্লিজ। হরহরিয়ে কথাগুলো বলে সামনে তাকাতেই অনাকাঙ্ক্ষিত কাউকে চোখে পড়ে দিধির। আমার সাথে বিয়ে কেন? গমগমে কণ্ঠে কথাটা শুনে দিদি হুঁশে ফেরে। ভুল মানুষকে কথাগুলো বলে ফেলেছে বুঝতে পারে সে। উম, আপনার সাথে না, অন্য কেউ ভেবেছিলাম আপনাকে। আমি সরি। কথাগুলো বলে দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। আশ্চর্য, দরজায় একজন দাঁড়িয়ে আছে আর মেয়েটা তাকে ভেতরে আসতে না বলে দরজা বন্ধ করে দিয়ে চলে গেল। মাথায় সমস্যা আছে নাকি? সাহিল আবার বেল বাজায়। এবার প্রাণেশাই খুলে দেওয়ার দরজা। ভাইকে দেখে খুশি হয় সে, বুকে ঝাঁপিয়ে পড়ে সবার আগে। সাহিল হাতের জিনিসগুলো সামলে তাকে ধরে। কেমন আছিস পিচ্ছি? আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? বাড়িতে সবাই ভালো আছে? সবাই খুব ভালো আছে। তোর জন্য নতুন রং তুলি এনেছি। আগে রং পছন্দ হয়েছে কিনা দেখ। একটা আর্ট সেন্টার থেকে এনেছি। তুই যেটা বলছিলি, খুলে দেখ সব ঠিক আছে কিনা। প্রাণেশা ভাইকে নিয়ে ভেতরে এসে রঙগুলো দেখে, সব ঠিকঠাক দেখা যাচ্ছে। এইটা সে ভাইকে নিয়ে আসতে বলেছিল। কারো আওয়াজ শুনে অন্তিকের মা চাচি আর দাদিও বের হয়ে আসে। সাহিলকে দেখে গল্প জুড়ে দেন দাদি। অন্তিকের মা চাচি নাস্তা পানির ব্যবস্থা করেন। বাড়ির সবাই কেমন আছে? তোমার বাবা দাদি সবাই ঠিকঠাক? জি দাদি, সব ঠিকঠাক।
বাবা দাদি দুজনেই ডায়াবেটিসের রোগী, একটু দেখে শুনে চললেই ঠিক থাকে। সজল সাহেবের তো বয়স হচ্ছে, রোগ বালাই ধরছে, ছেলে বউ কি দেখবে না তাকে? ছেলের বউ কোথায় পাবে ডায়েরি? কোথায় পাবে মানে? আজকাল তো সবারই ঠিক করা থাকে। মেয়েদের ঠিক না থাকলেও ছেলে মানুষের তো থাকেই। আমার নাতি মাহাত, তাকে তো চিনো, অয়ন্তী দিদি ভাইকে পছন্দ করে আমরা কেউ জানতামও না। ওর বোন মেহেরিন, তাকেও অন্তিকের খালার ছেলে নাকি পছন্দ করতো কবে থেকে। তার সাথেই সেদিন বিয়ে হলো। আমরা এসব জানতাম না, অথচ নাকি যার যার পছন্দের মেয়ে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। কি আশ্চর্য! এদের পছন্দ আছেই জানতাম না, তাও আবার বাড়ির মেয়ে। আমি তো শুনেই অবাক। সাহিল ওনার বলার ধরন দেখে হেসে ফেলে। ততক্ষণে কিছু নাস্তা এনে রেখেছেন চাচি সোফার সামনে টেবিলটাতে। সাহিল কফিটা নেয় আর দাদি চায়ে চুমুক দিতে তিনি বলেন, হেসো না ছেলে, হেসো না। শুধু শুধু শেষ মুহূর্তে কত চিন্তায় না পড়েছিলাম প্রত্যেকে। আগে জানিয়ে দিলে কি এমন হতো? আমার দিগন্ত দাদু ভাইও ওই পথে হাঁটবে বোঝা যাচ্ছে। মেয়ে দেখতে চাইলে মানা করে দেয়, কাকে পছন্দ বলেও না। শেষে এই ছেলেও চিন্তায় ফেলবে মনে হচ্ছে। তুমিও এমন কিছু করার ধান্দায় আছো নাকি? দাদি, সেরকম কেউ নেই। থাকলে লুকোচুরি খেলা খেলতাম না, সোজা ঘরে তুলতাম। এই তো, এই হলো বীর পুরুষের মতো কথা। কিসের লুকোচুরির খেলা খেলি? পছন্দ থাকলে সোজা ঘরে তুলবে, অত কিছু ভেবে লাভ আছে? কিন্তু দাদি, দিগন্ত তো বোন আছে। বোনের আগে হয়তো বিয়ে করতে চাইছে না নিজে, স্বাভাবিক। আমি হলেও করতাম না। দিগন্তের সাথে ইতিমধ্যেই ভালোই পরিচয় হয়েছে তার। এ বাড়িতে আসা যাওয়া থাকায় অনেক কিছু আন্দাজও করতে পারে সে। এমনকি মাহাদ ইরফানদের সাথেও পরিচয় হয়েছে। মাহাদের সাথে নতুন পরিচয় হলেও ইরফানের সাথে আগের জানাশোনা আছে। সেই হিসেবে এখনও সম্পর্কটা কিছুটা তেমন। আগের ঘটনাগুলোর দরুন সব বিষয়ে খোঁজাখুঁজি জারি থাকে। তবে প্রত্যেকের সাথে ভালোই সম্পর্ক সব দিক দিয়ে দেখতে গেলে। বোনের চিন্তা ওকে করতে হবে কেন? আমরা কি নেই? তাছাড়া আমার দুই দিদি ভাইকে এখন বিয়ে দেব না, না জানি কার হাতে গিয়ে পড়ে। একমাত্র মেয়েটাকেও নিয়ে গেছিল দেশের বাইরে। সে মানিয়ে নিয়েছি সময়ের সাথে, কিন্তু ওদের সাথে অয়ন্তিতা সহ কিছুদিন পর বিদেশ চলে যাবে। অত দূরে চলে যাবে ভাবলেই কষ্ট হয় আমার। ছোট দুটোকে দেখে শুনে কাছে কোথাও দেব। ছেলেটাকে তো বাড়িতে রেখে দিতে পারতেন। বাড়িতে কিভাবে রাখবো দাদু ভাই? মেয়ে মানুষের জন্ম পরের বাড়ি যাওয়ার জন্যই হয়। না, বলছিলাম বাড়িতে বউ আনার জন্য। মেয়ে দেখবেন ভাবছেন তো, ঘরেই তো মেয়ে আছে, বাইরে দেখার কি দরকার সেটা বলছিলাম। কিসের কথা বলছো তুমি? ঘরের মেয়ে মানে? আপনি বুদ্ধিমান মানুষ, সবকিছু কি ভেঙে চুরে বুঝাতে হবে? দাদি কিছু পল ভেবে অবাক হয়ে তাকান সাহিলের দিকে। তুমি তো বহুত চেহানা আছো, এসব কিভাবে মাথায় আনলে? মাথায় আনতে হবে কেন? আপনার নাতির চোখ দেখলেই তো বোঝা যায়। দাদি শুনতে পায়নি। এই বিষয়ে তো ভাবিনি, তবে বুদ্ধিখানা ভালোই দিয়েছ। আমার ভীষণ মনে ধরেছে, কিন্তু তাতেও অপেক্ষা করতে হবে। দিগন্ত দাদু ভাই না আবার রেগে যায়। তাছাড়া ইসি ও দিদির ছোট, আগে দিদিকে দিতে হবে। ওর জন্য একটা উপযুক্ত কাউকে, সাথে ইসির মতো সুবিধা পাও কিনা দেখো তো। তিথি দিগন্তের বোন। হ্যাঁ। সে তো আমাকে বিয়ে করতে চায়, শুনলাম একটু আগে। আমাকেই দিয়ে দিয়েন। আবার বিড়বিড়িয়ে কথাটা বলে সাহিল। দাদির কান অব্দি যায় না, যদিও সে জানে তিথি অন্য কেউ মনে করে তাকে কথাগুলো বলে ফেলেছে। আর অন্য কেউটা যে ডেলিভারি ম্যান সেটাও বুঝতে পেরেছে সে। নিশ্চয়ই বাড়ির আদরের দুলালি অনলাইনে দিনরাত শপিং করতে থাকে বলে মা হুমকি দিয়েছে বাড়িতে আর পার্সেল আসলে ডেলিভারি ম্যানের সাথে বিয়ে দিয়ে দেবে। তাই তাকে ডেলিভারি ম্যান ভেবে ওইসব বলেছে। আচ্ছা, বলছিলাম অন্তিক কি এখনো আসেনি? একটু দরকার ছিল তার সাথে। নাত বউকে জিজ্ঞেস করো, আমি তো দেখিনি বাড়িতে। প্রাণেশা আর তিথি ফ্রিজের
দিকে মধুভাত নিচ্ছিল নিজেদের জন্য। মা বলেছে বিকেলে খাবে সবাই মিলে, কিন্তু দিদির তর সইছে না। একা খেয়ে নিলে বকা শুনবে। এমনিতেও মা তার উপর রেগে আছে সকাল থেকে, তাই রিস্ক না নিয়ে ভাবিকে নিয়ে খাচ্ছে। ড্রয়িং রুম থেকে দাদির ডাক শুনে দুজনে যায়, বাটি নিয়ে চলে আসে। তোর স্বামী কোথায় নাতবো? সাহিলের সাথে কি দরকার আছে বলছে? উনি আসছেন তো বলল। ভাইয়া আসলে জানাতে বলেছিল। আমি বলেছি 5 মিনিট লাগবে, বললো আসতে। প্রাণেশা বলার কয়েক মিনিট পরেই চলে আসে অন্তিক। সাহিলকে নিয়ে ওপরে চলে যায়। কি দরকারি কাজ আছে কি জানি। বাড়ির বাইরে গার্ডেন এরিয়ার ওখানে পারগোলা সহ সেটিং চেয়ার আছে। দিথি আর প্রাণেশা সেখানে চলে যায়। দুজনে গল্প সল্প করতে করতে বেশ সময় কেটে গেছে। প্রাণেশা উঠে ভেতরে চলে যায়। আরে, যেদিকে দেখি আপনি, আশ্চর্য, দূরে থাকুন আমার থেকে। সাহিল অবাক হয়ে তাকায়, মেয়েটা পাগল হলো নাকি? তাকে দেখলেই অদ্ভুত আচরণ করে প্রত্যেকবার। সে অন্তিকের সাথে কথা বলে বোন আর বাকিদের বিদায় জানিয়ে চলে যাচ্ছিল। দরজায় এসে দিথির সাথে ধাক্কা লাগে আবার। স্বাভাবিক, অজান্তে ধাক্কা লাগতেই পারে। এমন নাক সিটকানোর কি আছে? যেন সে কোনো উচ্ছিষ্ট কীট, রাগ হলেও নিজেকে তমাসে। সরি। কথাটায় তেমন পাত্তা দেয় না তিথি। বাহুতে ধাক্কা লেগেছে বলে ওখানটা ঘষতে থাকে। ভাবির ভাইটাকে তার খুব অপছন্দ। এই লোকের চ্যাট ভাইরাল হয়েছিল, তার মনে আছে? ছি, কি বাজে কথা বলেছিল একটা মেয়েকে। চরিত্রে সমস্যা আছে, তার উপর রাজনীতি করে। সব সময় কিছু না কিছু একটা নিয়ে আলোচনায় আসে। এমন ধরনের মানুষ তার খুব অপছন্দ, বিশেষ করে চরিত্র যখন আস্তাগফিরুল্লাহ টাইপ হয়। গার্ডেনে বসে বসে রিলস দেখছিল সে, সেখানেও এই লোকের ভিডিও। অসহ্য লাগে লোকটাকে তার। সাহিল অবশ্য তাকে নিয়ে ভাবলো তাতে কিছু যায় আসে না, কিন্তু এই মেয়েটা শুরু থেকে তাকে দেখলে বিরক্ত হয়, যা তাকে ভাবায়। এর কারণ? তোমার সমস্যা কি মেয়ে? আমাকে দেখলে চেহারাটা এমন বানাও কেন? আমাকে অপছন্দের লিস্টে রাখার কারণ? আমি অতি সুচরিত্রবান মানুষ অপছন্দ করি, তাই। কথাটা বলে সে পাশ কাটিয়ে চলে যায়। পরদিন খুব ভোরবেলা প্রাণেশার ঘুম ভেঙে গেছে। 10-15 মিনিট হবে। অন্তিকের বুকে শুয়ে আছে সে। কখনো তার বুকে আঁকিবুকি করে, কখনো গালে চুমু খায়, কখনো খোঁচা খোঁচা দাড়িতে হাত বোলায়। পুরো চেহারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। প্রাণেশার খুব ভালো লাগে যখন তার স্বামীর সুদর্শন মুখখানা দেখে। সে কখনো এমন বড় বাড়িতে বিয়ে হবে, সুদর্শন স্বামী পাবে, শ্বশুরবাড়ির প্রত্যেকের ভালোবাসা পাবে এমনটা ভাবেনি। সবসময় অতি সাধারণ একটা জীবনযাপন কল্পনা করেছে। সেই সাধারণ জীবনেও অনেক ট্র্যাজেডির সম্মুখীন হতে হবে ধরে নিয়েছিল সে। চালচুলোহীন প্রতিবন্ধী একটা মেয়ের জীবনে ভালো কি বা হবে, এমনটাই মাথায় ঢুকিয়ে দিয়েছিল আশেপাশের মানুষজন। তাই সে স্বপ্ন দেখতে ভয় পেত। অথচ এখন কত ভালোই না বাসছে প্রত্যেকে। অন্তিক তার স্বামীও তাকে মানত না একসময়, এখন তাকে ছাড়া এক মুহূর্তও কাটাতে চায় না। মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় তার খবর নেয়, তার যত্ন করে। সে অসুস্থ হলে সেবা করে, বমি হলে একটু নাক না সিটকে কি সুন্দর তাকে পরিষ্কার করে দেয়। এত ভালোবাসা, এত যত্ন পাবে সে কোনোদিন ভেবেছিল? অমানসিকভাবে স্বামীর খেদমত করতে হবে তাকে দিনরাত, এমনটাই তো জানতো। তাকে মাতাল কিংবা বয়স্ক কারোর সাথে যেন বিয়ে দিয়ে দেয় তা নিয়ে মামা মামিকে লোকজন আড়ালে আবডালে কত বোঝাতো। প্রতিবন্ধী মেয়ে এর চেয়ে ভালো কারোর সাথে বিয়ে দিতে পারবে না। বাবা মায়ের ঠিক নেই, এমনকি ডিভোর্সি বিপত্নিক কত রকম লোকের জন্য প্রস্তাব আসতো। আর আজ দেশের নামকরা একজন উকিলের ঘরণী হয়ে তার বুকে শুয়ে আছে সে, যে তাকে ভালোবাসে, প্রাণ দিতে প্রস্তুত। না হলে ভাইয়ের সাথে যখন হামলার শিকার হয়েছিল, তখন অত গুলাগুলির মধ্যে রিস্ক নিয়ে তাকে আনতে যেত। এত এত যত্ন ভালোবাসার মধ্যে আছে যে আগের কথাগুলো ভাবলেই চোখের কোণে পানি জমে। মনে হয় লোকটা আরো আগে কেন আসেনি তার জীবনে। প্রাণেশা নানান কিছু ভাবতে ভাবতে টুপটাপ চুমু খায় ঘুমন্ত অন্তিকের সারা মুখে।
উন্মুক্ত বুকে ঠোঁট ছোঁয়ার অনবরত। সকাল সকাল ফরজ গোসল করতে না ছিল নিজেকে সামলাও প্রাণু, আমি কিন্তু সিরিয়াস হচ্ছে। ঘুম ঘুম কণ্ঠের হাস্কি টোন শুনে প্রাণেশা থেমে যায়। লোকটা জেগে গেছে সে বুঝতে পারেনি। লজ্জা পায় কিছুটা, তবে তা বুঝতে না দিয়ে সাদা রঙের কমফোর্টারটা বুক থেকে আরেকটু টেনে নিজের উন্মুক্ত কাঁধ অব্দি ঢেকে নেয়। অন্তিকের বুকে মুখ লুকায়। তারপর একেবারে 7টা-8টার দিকে উঠে দেখতে পায় সারা ঘর সাজানো। মনে হচ্ছে সাদাসিধে ভাবে কারো বিয়ে হবে, কিন্তু কার বিয়ে সে জানলো না কেন, আর এসব সাজালোই বা কখন? এরপরের সময়টা যেন স্বপ্ন ছিল তার কাছে। আজ তাদের বিয়ে, অন্তিকার তার সাথে ইরফান ভাইয়া আর তোষা আপুর। এ বাড়িতে তাদের নতুন করে বিয়ে হবে, তাই সাজানো হয়েছে। সাহেল, অন্তিক, দিগন্ত, ইরফান তাদেরই প্ল্যান। রাতের মধ্যে পুরো ঘর সাজিয়ে ফেলেছে লোক লাগিয়ে। কিছু পাড়া প্রতিবেশী, নিকটাত্মীয়, বিজনেস পার্টনার, বেশ অনেক মেহমান আসবে বিয়েতে। ইরফান আর তোষা সকাল সকাল চলে এসেছে। তাদেরও বিয়ে কিনা। তাদের দুজনের পরিবার, প্রাণেশার বাবা মা, আমার পরিবার, অন্তিকের ফুপির পরিবার, মেহেরিনের শ্বশুরবাড়ির প্রত্যেকে সবাই এসেছে বিয়েতে। বাড়ির মেয়েরা সবাই মিলে হই হুল্লোড় করে মেহেদি লাগানোর অনুষ্ঠান করলো। এটা অন্তিকের প্ল্যানদের বাইরে ছিল। তাই আবার মেয়েদের জন্য মেহেদি আনানোর দরকার পড়ে। সময় মতো পার্লার থেকে মানুষ আনিয়ে তোষার প্রাণেশাকে বউ সাজালো। ওদের বিয়ের শপিংও করে রেখেছে। চারদিকে আলো ঝকমকে বিয়ের আসর। লাল শাড়িতে বউ সেজে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে, পরিবারের সবাই মত নিয়ে হাসি খুশি একটা বিয়ে হচ্ছে প্রাণেশার। সে হতবাক হয়ে আছে সকাল থেকে। যা কিছু হচ্ছে বুঝতে পেরে খুশিতে কান্না পাচ্ছে তার। সে ভাবতেও পারেনি হঠাৎ করে ঘুম থেকে উঠে এমন সারপ্রাইজ পাবে। আজকের দিনটা পুরো স্বপ্ন মনে হচ্ছে তার। দুই বধূকে সাজিয়ে দুদিক থেকে ধরে সিঁড়ি বেয়ে নামাই। নিচে প্রত্যেকে আছে, খুব সুন্দর লাগছে দুজনকেই। মনে হচ্ছে একসাথে দুটো হুর নামছে। চোখ জুড়িয়ে গেল সকলের। ওদের নিচে এনে বসাই। ইরফান আর অন্তিকও বর সেজেছে। দুজনের পাশে বসিয়ে দেয় চাচার বউকে। কি কেমন দিলাম সারপ্রাইজ? তুই তো বলেছিলি অন্তিক আর প্রাণেশ্বরের বিয়ে, আমাদেরও হচ্ছে যে। হ্যাঁ, তোর আর আমার বিয়ে। সবাইকে নিয়ে আবার বিয়ে করবি বলেছিলি না, তাই আবার করছি। কিন্তু তাহলে কি হানিমুন ক্যান্সেল? বিয়ে হচ্ছে তাই? ভাগলি, কিচ্ছু ক্যান্সেল না, যা চাস সব হবে। একটা ইচ্ছাও অপূর্ণ রাখবো না। আর কি চাওয়া আছে হিসেব করে রাখ, ঠিক আছে? সেসব পূরণ করার দায়িত্ব আমার। তোষা উৎফুল্ল মনে উপভোগ করে নিজের বিয়ে। তাকে আগে থেকে জানায়নি, কারণ অতিরিক্ত এক্সাইটমেন্ট তার শরীরের জন্য খারাপ। প্যানিক অ্যাটাক আসার সম্ভাবনা আছে বলেছিল ডক্টর। তোষাকে সবসময় নিরিবিলি পরিবেশ, শান্ত মেজাজের পরিবেশে দিতে বলেছে, তাই ওকে না জানিয়ে সবকিছু করেছে। কি ম্যাডাম, আবার বিয়ে করছে? এবার তো হানিমুনে যেতে কোনো দ্বিধা নেই, তাই না? এবার কিন্তু আমরাও সদ্য বিবাহিত দম্পতি হব। আমাদের মধ্যেও যা হবে সব নতুন ধরা হবে। অন্তিক প্রাণেশার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে ফিসফিস করেই বলে। প্রাণেশা সেই সব কথা কানে তোলে না। অন্তিকের দিকে তাকায় সে। তার চোখ মুখ বলছে আজকের বিষয়টা সে কখনো কল্পনাতেও আনেনি। সত্যি সত্যি বউ সাজা তার ভাবনার ঊর্ধ্বে ছিল, কিন্তু তা সম্ভব হয়েছে। এমনকি তার চাওয়া মতো বিয়েও হচ্ছে। ভীষণ খুশি সে। এত সুখ সে কোথায় রাখবে? সে মনে মনে ঠিক করে অন্তিকে তার জীবনে আসার জন্য ধন্যবাদ জানাবে। এত এত সুখ দেওয়ার জন্য ধন্যবাদ জানাবে। ধন্যবাদ জানাতে হবে না, বরং আপনি ধন্যবাদ নিয়েন আমার জীবন আসার জন্য। আমার জীবনের শ্রেষ্ঠ একটা অধ্যায় তুমি প্রাণু, যেটা অনাকাঙ্ক্ষিতভাবে আমার জীবনে এসে অমূল্য হয়ে উঠেছে। তোমাকে খুব ভালোবাসে, এতটা ভালোবাসি যার কোনো সীমা নেই। আমার ভালোবাসা হয়তো বাকিদের মতো সেভাবে প্রকাশ পায় না, কিন্তু আমি বাসে। আমাকে আমার মতো করে ভালোবাসতে দিও সারা জীবন। তুমি প্রকাশ করতে না পারলেও আমি বুঝতে পারি তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছ। তোমার নিষ্ঠুর শব্দগুলো এখন আমি বুঝতে পারি। তোমার মনে আমার জন্য যে মৌন প্রেম বসে রেখেছ তাও ধরতে পারি আমি।
এভাবে তুমি নীরবে আমাকে ভালোবেসেছ, আমি তোমার ভাষাহীন শব্দে প্রেম বুঝে নেব। প্রাণেশা তার চোখে চোখ রেখে সব কথা শুনে হেসে ওঠে খিলখিলিয়ে। অন্তিক তার হাসি তাকিয়ে দেখে প্রেমময় চোখে। সেই মুহূর্তে কেউ ছবি তুলল হয়তো, ক্যাচ করে শব্দ হয়। কাজী সাহেব প্রথমে ইরফান আর তোষার বিয়ে পড়ায়, তারপর অন্তিক আর প্রাণেশাও বিয়ে হয়ে যায়। পুরোটা দিন হই হুল্লোড় করে কাটে। নাহিদার আরশিও এসেছে বিয়েতে, এমনকি নিলয়কে দিয়ে প্রাণেশার একমাত্র বান্ধবী মেহাকেও আনিয়েছে অন্তিক। সবাই মিলে নানান ছবি, ভিডিও আর নাচ গানের সাথে সাথে পুরো দিন কাটায়। তবে বাকি মেহমানরা চলে গেলেও মেহেরিন তুরাগ পুরনো তবে সদ্য বিবাহিত দুই দম্পতি আর অয়ন্তী মাহাত থেকে যাবে। তাদের প্রত্যেকের জন্য এক রাত ঠিকঠাকভাবে থাকার মতো ব্যবস্থা করা হয়েছে সরোয়ার বাড়িতে। আর নিজেদের লাগেজও নিয়ে এসেছে তারা, কারণ তারা সকাল সকালে হানিমুনের ফ্লাইট। এসব শুনে দিথির মাথায় হাত, সে কেন একটা বিয়ে করলো না? আজকে সবার সাথে বর নিয়ে হানিমুনে যেতে পারত। জীবনযুদ্ধে এক ধাপ পিছিয়ে গেল, এই নিয়ে তার আফসোসের শেষ নেই। ইসি বোনের এইসব নির্লজ্জ মার্কা কথাবার্তা বড়দের কানে যাতে না পৌঁছায় সেই চিন্তায় মরছে। পারছে না মেয়েটার গাল চেপে ধরতে। ছি ছি, জীবনে আর কি করলাম যদি এমন একটা হানিমুন ট্রিপই দিতে না পারি সবার সাথে। এখন সবাই পাহাড় সমুদ্রে দেশ বিদেশে ঘুরে বেড়াবে, আর আমরা ভার্সিটির অ্যাসাইনমেন্ট লিখবো। এর চেয়ে লজ্জার আর কি আছে? ছি ছি, নাক কাটা যাচ্ছে আমার। ইসি, বাবা মাকে বল আমি বিয়ে করব, হানিমুনে যাব, নিরামিষ জীবন চাই না। তুই চুপ কর বাপ, নিজের মান সম্মান খাবি, সাথে আমারটা নিয়েও টানাটানি। এসব কথা কেউ শুনতে পেলে প্রেস্টিজ থাকবে? চিন্তা কর। রাখ তোর প্রেস্টিজ চিন্তা, অকাজে চিন্তা করতে করতেই আজ এই দিন দেখতে হচ্ছে। এই, তুই ভাবতে পারছিস সবাই হানিমুনে যাচ্ছে, জামাই নিয়ে ট্যুরে যাচ্ছে, তুই আর আমি বাড়ি থেকে ভার্সিটি, ভার্সিটি থেকে বাড়ি। হাই হাই, এতগুলো দিন এসব কিভাবে সহ্য করবো আমি? ইসি পাশের ভাবির ভাইকে দেখে আর থাকতে পারল না, আস্তে করে সরে যায় ওখান থেকে। মান সম্মান ডুবিয়ে দিল পাগলটা। সাহিল গলা খাকারি দিয়ে বলে, ওরা যেখানে যাবে যাক, তুমি চলো আমার সাথে, সুইজারল্যান্ড ট্রিপে যেতে পারো, ওই গান্ট হানিমুন। আকস্মিক সাহিলের কণ্ঠে এমন কথা শুনে দিশির হা হুতাশ থেমে যায়। কি বলল দুশ্চরিত্র লোকটা? তার সাথে হানিমুন? বিয়ে ছাড়া? আপনার চরিত্র খারাপ জানতাম, কিন্তু আপনার তো সাহস কম নয়। আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে এমন বিচ্ছিরি ইঙ্গিতে কথা বলেন। আরে সিল, তুমি কি আমার বিবাহিত সম্পত্তি নও বলে হানিমুনের জন্য ভয় পাচ্ছ? টাচমি, কিছু হবে না। বিয়ে হোক বা না হোক, অতি চরিত্রবানরা তো আর বিয়ের পরোয়া করে না, তাই আমরাও সমস্যা নেই। শীত চলে এসেছে, সিঙ্গেল থেকে আর এ দেশে পড়ে পড়ে কষ্ট পেতে হবে না। বিয়ান সাহেবকে আমি উম্মু দিতে পারবো। কি বলো, যাবে আমার সাথে সুইজারল্যান্ড ট্রিপ? দিথির কান ঝা ঝা করছে এসব শুনে। সে ইসির সাথে মজা করছিল, কিন্তু এই দুশ্চরিত্র লোক আশেপাশে আছে জানলে এখানে দাঁড়াতো না। আমি ভাইয়াদের বলে দিব। রাগে লজ্জায় তার কান লাল হয়ে গেছে। সাহিল ভালোভাবেই দেখে। দাও। আমি ভাবিকেও বলে দিব আপনি আমার সাথে অসভ্যতামি করছেন। তোমার ভাবি তার ভাইয়ের জন্য বউ আনতে অধীর আগ্রহে বসে আছে। তার ননদের সাথে লাইন মারছি জানতে পারলেই বরং খুশি হবে। আপনার মতো বাজে লম্পট ছেলে আমি আর কখনো দেখিনি। ভাবির ভাই বলে বেঁচে গেলেন। ফার্দার এ বাড়িতে আসলে আমার সামনে যেন না পড়েন, খেয়াল রাখবেন। এমন আপ্যায়ন করব সারা জীবন মনে থাকবে বেয়ানের আতিথেয়তা। দিথি রাগে দুঃখে লজ্জায় গমগমিয়ে ওখান থেকে চলে যায়। সাহিল ওর যাওয়াটা দেখে মন দিয়ে। লেহেঙ্গা পরেছে মেয়েটা, কোনো মডেল যেন র্যাম্প শোতে হাঁটছে, এমনভাবে গমগমিয়ে চলে গেল সরোয়ার কন্যা। বাঁকা হাসে সে ওর হাঁটা চলা দেখে। বেয়ান সাহেবা তাকে নিয়ে ভুলভাল ধারণা মনে পুষে রেখেছে। যাক, সমস্যা নেই, সেও একটু মজা নেবে বাচ্চা স্বভাবে মেয়েটার সাথে পাল্লা দিয়ে। এখানে হয়তো মৌন কোনো দ্বন্দ্ব শুরু হলো। পরদিন সকাল সকাল প্রত্যেকে উঠে যায় রান্নাঘর থেকে ভোরে।
চায়ের গন্ধ ভেসে আসে ড্রয়িং রুমে, হইচই, হাসির শব্দ আর নানা কথার মিলন। চার দম্পতি হানিমুনে যাবে। সবাই কাল বাড়ি চলে গেলেও আজ আবার বিদায় দিতে আসে তাদের আপনজনেরা। যেমন ইরফানের বাবা, তোষার বাবা মা, মাহাদের বাবা মা এই বাড়িতেই ছিল। মেহেরিনের শাশুড়ি, সাহিল তার বাবা, সজল, ফারদিন প্রত্যেকে আসে ছেলে মেয়েদের বিদায় দিতে। সাহিল আর দিগন্ত ওদের এয়ারপোর্ট অবধি এগিয়ে দিতে যাবে। দিথির কাল থেকেই মুখ অন্ধকার দেখে সবাই ভেবেছে ভাই বোনেরা ঘুরতে যাবে, কিন্তু তারা যেতে পারছে না বলেই মন খারাপ করেছে। তাই ওদের দুই বোনকেও এয়ারপোর্টে নিয়ে যেতে বলেন মিসেস আয়েশা আমিন। আসার পথে তাদের দুজনকে কোথাও কোথাও থেকে ঘুরিয়ে আনতে পারলে সাহিল আর দিগন্ত। দিথি অবশ্য সাফ মানা করে দিয়েছিল, কিন্তু বড় বাবাও বলায় আর অমান্য করতে পারেনি। ওই লোকটার সাথে ঘোরার উদ্দেশ্যে বের হতে হলো। সবার সব লাগেজ গাড়িতে ঢুকিয়ে নিয়েছে। লাগেজের গাড়িটা ড্রাইভার নিয়ে আসছে। ড্রাইভ করে বড় গাড়িটাতে তারা সকলেই বসেছে। যাওয়ার সময় সবাই যাতে এক গাড়িতে যেতে পারে তাই 12 সিটারের নিশান উরভান ঠিক করেছিল। সেটাতেই সবাই হয়ে গেছে। গাড়িটা যখন ধীরে ধীরে সড়কে ওঠে তখন মনে হলো যেন পুরো জীবনটাই এক মুহূর্তের সঙ্গে মিশে আছে। হয়তো শুরু নতুন কোনো অধ্যায়, তবে বিগত অধ্যায় শেষ হলো। সাথে গেল এক একটা প্রেমের কাহিনী, এক একটা পূর্ণতার কাহিনী। কারো নিঃশব্দে প্রেম, কারো আকস্মিক প্রেম, কারো নব্য প্রেম, কারো কারো বহুল অনাকাঙ্ক্ষিত প্রেম। সবশেষে মনের ভেতর সুপ্ত হয়ে থাকা যার যার ভালোবাসার মানুষটার প্রতি মৌন প্রেম। হতে পারে ভ্রমণটা তাদের এই প্রেম অন্য ধারা যোগ দেবে, যেটা মৌনতাকে ছাড়িয়ে যাবে। সে এক অন্য অধ্যায়।